ওটা কি পেনাল্টি ছিল? এই বড় ম্যাচে কেভিন সিভিলে যে পড়ে গেল বলের ওপর, সেই ঘটনাটা কি পেনাল্টি ছিল? তো সেইটা নিয়ে আগে খুব বেশি আলোচনা করা হয়নি। তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো তার পূর্বে বলি, গতকাল দেখলাম গোয়ার কোচ মানলো যে, যিনি কিছুদিন আগেও ভারতীয় দলের কোচ ছিলেন, তিনি ভারতীয় স্পোর্টস সাংবাদিকদের খুব নিন্দে করেছেন যে তারা ঠিকঠাক প্রশ্ন করে না। সে নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা জানি ভারতীয় সাংবাদিকতার কী হাল। আহ, দেখুন, রাজনৈতিক সাংবাদিকতা একরকম, সেটা নিয়ে এই মুহূর্তে একটা আহ, বিতর্ক চলছেই, আমরা জানি। স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশে একটা ঘটনা ঘটে গেছে, তো সেই নিয়ে আমি কিছু বলতে চাই না, কেননা এই বিষয়ে বলার জন্য পেশাদারি আইটি যোদ্ধা অনেক আছে ভারতে, তো এটা তাদের কাজ। তারা তাদের তরফ থেকে যথাসাধ্য লড়াই করছে, তারা করবে, সেটার জন্য আহ, তাদের পৃষ্ঠপোষকতা করা হয়, মানে তারা পেড সোশ্যাল মিডিয়া ওয়ার্কফোর্স। তো তারা তাদের কাজগুলো করুক। শুধু একটা খুব অবাক বিষয় যে উম, যাকে নিয়ে এই সমস্যাটা, যে ভদ্রমহিলা সাংবাদিক, তার কিন্তু মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেবল 5 বছর। আমি ভেবেছিলাম হয়তো কোনো অভিজ্ঞ কেউ, তবে দেখুন না, শুধু 5 বছর। তো তিনি কিছু ওই মিডিয়া মারফতে কিছু জেনেছিলেন, তো সেটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তারপরে এখন চলছে, যাক গে, এটা যাদের কাজ তারা করুক, দে আর পেড টু ফাইট। হ্যাঁ, তাই তো, তো তারা করুক। আমরা ফুটবলের বিষয়ে আসি একটু। এই যে ঘটনাটা ঘটলো যে কেভিন সিভিলি পড়ে গেল বলের ওপর, তো সেই ঘটনাটা যখন ঘটেছিল, আমি দেখছিলাম ইউটিউবে, খেলাটা দেখছিলাম ফ্যান কোডের ইউটিউব চ্যানেলে। তো দেখলাম সাথে সাথে দুই সাংবাদিক একটা এক ঝলক একটা রিপ্লে দেখে বলে দিল, ও কোনো টাচ হয়নি, এটা তো পেনাল্টি, এটা তো নিজে নিজে পড়ে গেছে। তো আমার একটু খটকা লাগলো, কেন, খুব মানে আমরা জানি এই মরশুমে আর্থিক সমস্যার জন্য খুব অল্প বাজেটে তৈরি হচ্ছে প্রোডাকশনটা, তো সেই জন্য খুব বেশি ক্যামেরা নেইও, এবং একটা ক্যামেরাতেই দেখালো। কিন্তু আমার একটু খটকা লাগলো, বাবা এরা মানে সাথে সাথে বলে দিল, মানে ভারতের স্পোর্টস জার্নালিজমটার এখন এরকমই হাল হয়েছে। সেই অর্থে কেন কেন একটা স্পোর্টস ভালো জার্নালিজম নেই, স্পোর্টস জার্নালিজম। তো তারপর আমি ভাবলাম একটু তাহলে দেখা যায় কোনো অ্যামেচার ভিডিও যদি দেখা যায়। এবার ঘটনাটা কোন দিকে ঘটেছে, ঘটনাটা মোহনবাগানের যেদিকে সমর্থকরা বসলে সেদিকেই ঘটেছে, তাই আমি ভাবলাম তাহলে কোনো মোহনবাগান ইউটিউবারের চ্যানেল দেখা যাক, কারণ ইস্টবেঙ্গল ইউটিউবাররা তো ওদিক মোহনবাগান গ্যালারিতে বসবে না গোলের পেছনে। তো আমি জানি কি কিছু মোহনবাগান ইউটিউবার, তো এরকম একটা ইউটিউব চ্যানেল খুললাম, খুলে দেখলাম ঘটনাটা রয়েছে। এবার ঘটনাটা দেখে, এবার যদি বলেন হাই রেজলিউশন ভিডিও, তাও নয়, কিন্তু ঘটনাটা দেখে মনে হচ্ছে যে টাচ লেগেছিল। এবার কিছু কিছু ঘটনা আমরা অবশ্যই দেখেছি, যেটার জন্য ক্যামেরা দরকার নেই, যে ঘটনাটা ঘটার পর জেমি জেমি ম্যাকলারেন, সে কিন্তু কোনো রকম আপত্তি জানায়নি, যে বা দাবি দাওয়া করেনি যে এটা নিজে পড়ে গেছে, এটা পেনাল্টি। এইটা কিন্তু একটা ইঙ্গিত। এগুলো থেকে কিছু কিছু জিনিস থেকে রেফারি বোঝে, তো রেফারি যখন বুঝছে, আপনি সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারবেন, দেখবেন ওখানে কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু কোনো রকম প্রতিবাদ করেনি যে এ কি, ও পড়ে গেল নিজে নিজে বলের ওপর, করেনি। এটা একটা ইঙ্গিত, এটা এভিডেন্স নয় অবশ্যই, কিন্তু সাজেস্টিভ একটা, যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা আমরা বলি, নট ডাইরেক্ট হার্ড এভিডেন্স, বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হচ্ছে যে জেমি ম্যাকলারেন কোনো রকম দাবি দেওয়া করেনি যে এটা পেনাল্টি কিনা। তারপর আপনারা যদি আমি আমার টুইটার চ্যাট ফোরামে শেয়ার করেছি ভিডিওটা, আর এখানে ওই কিছু স্টিল ক্লিপস লাগিয়েছি। পড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দেখবেন কেভিন কিন্তু ব্যালেন্সড ছিল, মানে নিজ স্লাইটলি বেন্ট, যেইভাবে একটা মানুষ প্রপারলি ব্যালেন্সড থাকে, কোনো রকম অস্বাভাবিকতা ছিল না। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা পরিষ্কার নয়, কিন্তু খুব সম্ভবত যেটা দেখে মনে হচ্ছে, যখন ও হুমড়ি খেয়ে পড়েছিল, তখন ওর
শরীরের কোনো একটা অংশ, হয়তো হাত হতে পারে বা কোনো একটা অংশ, ওর গোড়ালি বা ওখানে গিয়ে একটা ধাক্কা মেরেছিল, একটা ফোর্স লেগেছিল। তার জন্য যে স্লাইট একটা যে টাচ লাগলো, একটুকু ছোঁয়া লাগে, তাতে কিন্তু ও আনব্যালেন্সড হয়ে পড়ে গেল। এইটা এবার যদি আপনি বলেন যে আমার কাছে 100% হার্ড এভিডেন্স আছে কিনা, না আমার কাছে নেই। কিন্তু এইটাই হলো সাংবাদিকতা, যে আপনার কাছে এভিডেন্স নেই, তো সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট কে পাবে? সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট পাবে সেই ব্যক্তি, ফুটবলের ক্ষেত্রে, যে সাফার হতে পারে, যে যেমন এই ক্ষেত্রে কেভিন সিভিলি পাবে বেনিফিট অফ অ্যাডভান্টেজটা, নট জেমি ম্যাকলারেন। তো এই যে সাধারণ বুদ্ধিটা নেই সাংবাদিকদের মধ্যে, এটা একটা চিন্তার বিষয়। দেখুন, আবারও বলছি, পলিটিক্যাল জার্নালিজম একদম ডিফারেন্ট ফিল্ড। সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন র্যাঙ্ক থাকতেই পারে। আমরা জানি ভারতের এই বিষয়ে একটা একটা পার্টিকুলার যে একটা র্যাঙ্কিং রয়েছে, সেখানে ভারতের 157 না 58 বোধহয় র্যাঙ্ক, নরওয়ের 1 নম্বর। আমি ওই বিষয়ে যাচ্ছি না। পলিটিক্যাল জার্নালিজমে অনেক সমস্যা আছে। স্পোর্টস জার্নালিজমে, ফুটবল জার্নালিজমে সমস্যাটা কী? সেটা তো কোনো রাজনৈতিক চাপ সেই অর্থে নেই। এখানে রয়েছে পেশাগত চাপ, প্রলোভন রয়েছে, কম্প্রোমাইজ রয়েছে, এইসব বিষয়গুলো রয়েছে। তো সেটাই বলতে চাই যে এই ক্ষেত্রে আমাদের কাছে কনক্লুসিভ এভিডেন্স নেই যে এটা পেনাল্টি কি পেনাল্টি নয়। ওই অ্যামেচার ইউটিউব ভিডিও দেখে মনে হচ্ছে, অ্যান্ড বেসড অন সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, যে হ্যাঁ টাচ লেগেছিল এবং পড়ে গিয়েছিল, এবং রেফারি ন্যায্য কারণে সেটা পেনাল্টি দেননি। কিন্তু ওই যে হঠাৎ করে মানে র্যান্ডম ফ্যানের মতো ওই দুজন কমেন্টেটর, তাদের আলাদা করে নাম করছি না, তাদের মধ্যে একজন খেলোয়াড় ছিল এবং সে খুবই মানে টেকনিক্যালি দুর্বল খেলোয়াড় ছিল, মানে সে ফরওয়ার্ড ছিল এবং সে গাজোয়ারি ফুটবল খেলতো। মানে যদি কোনো ডিপ ডিফেন্স থেকে কোনো বল আসতো, ধরুন গোলকিপার বল আসতো, সেই বলটা ধরতে গেলে 10 বারের মধ্যে 9 বার ফাউল করবে। তো ক্লোজ বল কন্ট্রোল খারাপ ছিল, ওই গাজোয়ারি ফুটবল খেলতো। সে কিন্তু ফরওয়ার্ড ছিল, তবুও তারও মনে হয়েছিল যে এটা পেনাল্টি, নিজে নিজে পড়ে গেছে কেভিন সিভিলে। তো এই বিষয়ে বলার ছিল যে স্পোর্টস জার্নালিজমে কেন এতটা খারাপ ভারতবর্ষ। ফুটবল জার্নালিস্ট আমি এখনো একটা কাউকেও দেখছি না যার থেকে আমি কোনো জার্নালিজম পাচ্ছি। যেটা পাই আমরা সেটা হচ্ছে ওই আগেও যেটা বলেছি, খোঁচরগিরি। কোন প্লেয়ার সই করলো, কে সই করলো না, কাকে নেওয়ার কথা ভাবছে, কাকে প্রমোশন দেওয়ার কথা ভাবছে, এই এই খোঁচরগিরি, এটা দিস ইজ নট জার্নালিজম। অ্যাটলিস্ট এগুলো জার্নালিজম নয়। চলো, ভালো থাকবেন। আর কালকে ম্যাচ রয়েছে আইএসএলে। দেখুন, এই বছর আইএসএলটা একটু অদ্ভুত হচ্ছে, আমরা জানি, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। শুরু থেকেই শুধু ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুটো ক্লাবই প্রস্তুতির সুযোগ পেয়েছিল, অর্থ পেয়েছিল। বাকি ক্লাব কেউ ছিল না সেই অর্থে। তো শুরু থেকে এটা কিন্তু দুটো টিমেরই আইএসএল ছিল, এবং ঘটনাচক্রে এই মুহূর্তে আইএসএলের দাবিদার এই দুটো টিমই, যেটা শুরু থেকে আমরা দেখেছিলাম বা মনে হয়েছিল হওয়া উচিত। এই দুটো টিমের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। মাঝে ইস্টবেঙ্গল পড়ে গিয়েছিল, আবার ইস্টবেঙ্গল নিজের জায়গায় ফেরত এসছে, যেটা হওয়া উচিত। মানে বাকি কেউ প্রস্তুতির সুযোগই পায়নি, বা আহ, তারা সমর্থন পায়নি তাদের ম্যানেজমেন্টের থেকে। কোনো মতে নাম কাওয়াস্তে তারা চালাচ্ছে এই বছর। তো আশা করি কালকে ইস্টবেঙ্গল জিতবে আইএসএলটা। দেখা যাক, মানে না চালে বিশ্বাস নেই। কালকের দিনটাই হোক। সবাই ভালো থাকবেন।